জুলাই আন্দোলনে ১৪ শতাধিক মানুষ হত্যার শিকার, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। শেখ হাসিনার সরাসরি নির্দেশে হত্যাযজ্ঞের অভিযোগ। দেশে আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা, জড়িতদের বিচার নিশ্চিতের ঘোষণা। বিচারাধীন বিষয়ে আগাম মন্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ, জুলাই গণহত্যা মামলায় আরও ২ পুলিশ কর্মকর্তা গ্রেফতার। এবং চাকরি পুনর্বহাল সহ ৬ দাবিতে অনড় বিডিআর পরিবারের সদস্যরা। অধিকার আদায়ে আজও শাহবাগে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে ১১৮ শিশু সহ ১৪ শতাধিক মানুষকে হত্যা করা হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এমন কথা বলা হয়েছে। এতে বলা হয়, স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় রাইফেলের বুলেটে মারা গেছে ৬৬% মানুষ। ক্ষমতায় টিকে থাকতে মানবাধিকার লঙ্ঘন সহ এমন হত্যাযজ্ঞ হয়েছে শেখ হাসিনার সরাসরি নির্দেশে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। গেল বছরের জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এতে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১০০৪ শতাধিক মানুষকে হত্যার আশঙ্কা করেছে সংস্থাটি। নিহতদের ১২ থেকে ১৩% শিশু। প্রতিবেদনে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ২৫ শতাধিক সাক্ষাৎকারের পাশাপাশি ডিজিটাল তথ্যের পৃথক অংশ তুলে ধরা হয়েছে। ক্ষমতা আঁকড়ে রাখতে হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন সহ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নৃশংসতা চালায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়, ১৯ জুলাই থেকে বিক্ষোভ শেষ হওয়া পর্যন্ত বিজিবি, র্যাব এবং পুলিশ ঢাকা এবং অন্যত্র বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে প্রাণঘাতী গুলি চালায়। কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে। বিক্ষোভ দমনের কৌশল হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার ও আটক সহ অকথ্য নির্যাতন চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সহ আওয়ামী লীগ সংশ্লিষ্টরা জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সেপ্টেম্বর মাসে একটি দল বাংলাদেশে পাঠায়, যার মধ্যে মানবাধিকার অনুসন্ধানকারী, একজন ফরেনসিক চিকিৎসক এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত ছিলেন, যাতে প্রাণঘাতী ঘটনার বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আওয়ামী লীগ সব ক্ষেত্রে আয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ৩টি স্থানে আয়নাঘর পরিদর্শন শেষে তিনি বলেন, বৈদ্যুতিক চেয়ারে বসে নির্যাতন করা হতো আয়নাঘরে আটকে রাখা বন্দীদের। জানান, সারা দেশে আয়নাঘর ভুক্তভোগীর সংখ্যা ১৭ শতাধিক। এমন অপরাধে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। ভিন্ন মত পেলেই তুলে নিয়ে টর্চার সেলে নির্যাতন করা হতো। গেল ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ ভুরি ভুরি। ৫ আগস্ট পরবর্তীকালে গঠিত গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে এমন গোপন কারাগারের কথা বলা হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় ৩টি স্পট পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে লোমহর্ষক নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন আলামত পাওয়া যায়, আছে বৈদ্যুতিক চেয়ারও। পরিদর্শনকালে ডক্টর ইউনূসের সঙ্গে ছিলেন আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী সহ উপদেষ্টা পরিষদ ও গুম কমিশনের সদস্যরা। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বর্তমান ২ উপদেষ্টাকেও রাখা হয়েছিল টর্চার সেলে। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এই ৩টি আয়নাঘর নমুনা মাত্র। সারা দেশেই ছড়িয়ে আছে এমন অসংখ্য টর্চার সেল। এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারে বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাঘর বলতেছে কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতে
আপ প্লাস 1750 প্লাস এরকম। আওয়ামী লীগ দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে মন্তব্য করে ডক্টর ইউনুস বলেন, গেল 15 বছরে মানবাধিকার বলে কিছুই ছিল না। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে, আপনাদের সাক্ষী রেখে আপনাদেরকে নিয়ে এসে ভুক্তভোগী সহ পুরো বাংলাদেশকে দায়মুক্তি দিতে এমন অপরাধের বিচার করতেই হবে, যোগ করেন প্রধান উপদেষ্টা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবেন না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনি দলিল দিয়ে সমর্থিত এবং বাংলাদেশের জনগণের ইচ্ছায় গঠিত বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। গত 13 জানুয়ারি খারিজ হওয়া এক রিটের পূর্ণাঙ্গ আদেশে এ পর্যবেক্ষণ দেন বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ স্বাধীন। এখানে কখন কার রায় হবে তা নিয়ে কাউকে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার বিচারিক কার্যক্রম চলার সময় এমন নির্দেশনা দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এদিন গুমের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টার। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। আগামী অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3-4টি রায় হতে পারে। মঙ্গলবার দেয়া আইন উপদেষ্টার এমন বক্তব্যের পর অসন্তোষ জানিয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। তিনি বলেন, যেখানে তদন্তই শেষ হয়নি সেখানে রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করা হচ্ছে। এতে করে বিচার নিয়ে মানুষের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। মাননীয় ট্রাইব্যুনাল এই বক্তব্য ব্যবহারের ব্যাপারে আমরা বলতেই হয় যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন। বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা, ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। যদি এই ধরনের ট্রাইব্যুনালের স্পর্শ করে এই ধরনের কথা ভবিষ্যতে বলা হয় তাহলে ট্রাইব্যুনাল তার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। এই মামলায় শেখ হাসিনা সহ মোট 12 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তবে এখনো মামলাটির তদন্ত প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় 2 মাস সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউশন। ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মামলার জিয়াউল আহসান ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। এছাড়া রামপুরায় জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালের নির্দেশে আরো 2 পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। অপারেশন ডেভিল হান্ট অপারেশনে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভিযানে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, তবে সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। যতদিন ডেভিল থাকবে ততদিন অভিযান পরিচালিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান উপদেষ্টা। আপনারা সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে এখন পর্যন্ত কোনো ডিসিশন আমি অবশ্য জানি না এই ব্যাপারে, যেহেতু এই ব্যাপারে আমি কমেন্টও করতে চাই না। অপারেশন ডেভিল হান্টে 4 দিনে 2300 জনের বেশি অপরাধীকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর থেকে আরও 48 আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। 4 দিনে জেলায় মোট আটক 310 জন। এছাড়া মৌলভীবাজারে 44, রংপুরে 32, সাভারে 13, খুলনায় 4, লক্ষ্মীপুরে 11, কুমিল্লায় 19, সিলেটে 13 এবং ময়মনসিংহে 5 জনকে আটক করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের কাছে 2,800 কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন সহ ব্যয়ের পরিমাণ হতে পারে প্রায় 6,000 কোটি টাকা। 3 অর্থ বছরের মধ্যমেয়াদী বাজেটে প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির চাহিদাপত্রে এর উল্লেখ রয়েছে বলে জানান কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2300 কোটি টাকা বরাদ্দ চায় আউয়াল কমিশন। চাকরি পুনর্বহাল সহ 6 দফা দাবিতে অনড় চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ নিয়ে সচিবালয়ে বৈঠক করতে যান আন্দোলনকারীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। এদিকে চাকরি ফিরে পেতে আজও শাহবাগে অবস্থান নেয় সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পাওয়া সহ 6 দাবি নিয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন। যদি আমাদের ন্যায্য অধিকার না মানা হয় তাহলে বলবো যে আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আমার অনেক সাথী ভাই জেলখানায় আছে, আমরা তাদের অবিলম্বে মুক্তি এবং আমাদের চাকরি ফেরত চাচ্ছি। মৃত্যুর কাপড় যখন একবার লাগাইছি আমাদের ন্যায় বিচার নিয়েই আমরা যাব ইনশাআল্লাহ। এ সময় 2009 সালে কথিত পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি দাবি করেন তারা। দাবি আদায়ে সচিবালয় অভিমুখে যাত্রাকালে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করেন বিডিআর আন্দোলনকারীরা। পরে 7 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে যান। সকল অন্যায্য অন্যায়ের শিকার পরিবার এবং সদস্যের জন্য কথা আছে এবং তাদের জন্য ন্যায় বিচারের কথা আছে। 16 বছর এই পেশিবাদী সরকারের দাবানলে পিষ্ট হয়ে আমরা আমাদের দাবিগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছাতে পারি না। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। বিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিধা নিশ্চিত করতে পেরেছে ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরে কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। এদিকে নিয়োগ দাবিতে বুধবারও শাহবাগে সড়কে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশী প্রাথমিক শিক্ষকরা। আমার ভাই বোনদের সবার জন্য আমরা যেন 6531 জন যোগদান না নিয়ে এখান থেকে যাব না। শিক্ষার্থী সমাজ থেকে তো 2 জন উপদেষ্টা আছে, আজকে তারা কেন এত চুপ হয়ে আছে? পরে শাহবাগ থেকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিকে রওনা হয় আন্দোলনকারীরা। কিভাবে বৈষম্যের শিকার হচ্ছি আমরা, আমাদের জীবন আমরা আরো কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। শুধু রাজপথে চিল্লাচিল্লি করার জন্য, স্লোগান দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, তাহলে আপনাদের ভুল ধারণা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। দ্বাদশ দিনে গড়ালো অমর একুশে বইমেলা। সময় গড়ানোর সঙ্গে বাড়ছে দর্শক ক্রেতার উপস্থিতি, বাড়ছে বেচাকেনা। দর্শক মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সুরাইয়া মুন্নি, তার কাছ থেকে জানবো বিস্তারিত। মুন্নি, মেলায় উপস্থিতি, কেনাবেচা এবং নিরাপত্তা সহ সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। পর থেকে শুরু হয়েছে একে একে দর্শনার্থীদের আনাগোনা। অনেক পরিমাণে দর্শনার্থী এখানে এসেছেন এবং তারা একে একে তাদের পছন্দের বইটিকে কিনছেন এবং একই সঙ্গে এখানে কিছু দর্শনার্থী এসেছেন যাদের সাথে কথা বলে তাদের ভালো লাগা কতটুকু এটুকু আমি আপনাকে দেখাতে চাচ্ছি। কেমন বই এসেছে? আমি মনে করি বইমেলার সকলে আসা উচিত, কারণ এর নতুন নতুন বই, যে মানুষগুলো আসলে বই পড়তে অনেক ইন্টারেস্ট, তারা কি করবে এখানে এসে নতুন প্রকাশিত বইগুলো সবার আগে পেয়ে যাবে এবং সেগুলো পড়ে অনেক ইন্টারেস্ট ফিল করবে, যেটা পরবর্তীতে আবার আসার আগ্রহ জেগে উঠবে। সেজন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের বইমেলা আসা উচিত, কারণ বর্তমান যুগে যে আছে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের মধ্যে যে বইগুলো পড়ে, সে জায়গায় কি হয় মানে যে বইয়ের যে একটা টাচ করা একটা ব্যাপার, বইয়ের যে একটা স্মেল, সেটা পাওয়া যায় না। তো বইকে সত্যিকার ভালোবাসতে গেলে, লেখকদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে গেলে অবশ্যই বইমেলা সকলে আসা উচিত। এমনকি এ জায়গায় শুধু বড়দের না, ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর বই আছে যেগুলো জ্ঞান প্রকাশ। জেরিন, আপনাকে যেরকম বলছিলাম যে এখন মেলা প্রাঙ্গণে অনেক আজ মেলায় যে অনেক বই এসেছে, তার মধ্যে আজ সর্বমোট মেলায় নতুন বই এসেছে হলো
89টি এবং সর্বমোট বই যেটা এসেছে সেটা হলো 917টি। জেরিন, আমি আপনাকে আরেকটা জিনিস একটু আরেকটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে যে কিছু প্রকাশক এসেছেন যারা বই বিক্রি করছেন বা যাদের মাধ্যমে কিছু লেখিকা বা বই বিক্রি হচ্ছে, তাদের সাথে একটু কথা বলে আমি বলছি আপনাকে। এবার আমার প্রকাশনার নাম হচ্ছে মেঘদূত প্রকাশন। মেঘদূত প্রকাশন থেকে এবছর বই এসেছে 50টি বই আমাদের প্রকাশিত হয়ে গিয়েছে নতুন কবি লেখকদের, এবং বেশ ভালো, সবার রেসপন্স ভালো। যেদিন আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে বিভিন্ন স্টলগুলিতে কিন্তু তাদের পছন্দের বই বা বেশ কিছু রাইটার আছেন, তারা তাদের কথা বলতে চাচ্ছেন যে তাদের বই কি পরিমাণ বিক্রি হচ্ছে, এবং একই সঙ্গে যদি আমি দেখাতে চাচ্ছি যে তাদের জুলাই বিপ্লব নিয়ে বেশ কিছু বই এসেছে এবং সেই বই সংক্রান্ত তারা বেশ কিছু কথা বলতে চাচ্ছে। জি, আচ্ছা, আমি 2019 সাল থেকে বই বের করছি। প্রথম কাব্যগ্রন্থ হৃদয়ের পংক্তিমালা, এরপর থেকে মোটামুটি প্রতি বছরই বই বের করা হচ্ছে। মনি, আপনাকে ধন্যবাদ। দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুতে চলল প্রথম যাত্রীবাহী ট্রেন। রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি বেলা 11:18 রেল সেতুতে প্রবেশ করে। এর মধ্য দিয়ে যমুনা রেল সেতুতে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এই সেতু দিয়ে পাড়ি দিয়েছে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে। 18 ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দেশের বাইরে খবর। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটল ইসরায়েল। শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের হামলা শুরুর হুমকি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও পাল্টা বিবৃতিতে এই পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করছে হামাস। এমন অবস্থায় দুপক্ষকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজায় আবারও থমকে গেল চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে উপত্যকাটিতে পুনরায় হামলা চালাবে ইসরায়েল। হামাসকে পরাজিত না করা পর্যন্ত যা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওই দিন ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে 3 জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে হামাসের। এদিকে নেতানিয়াহুর হুমকির পর পাল্টা বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা জানায়, যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী। উপত্যকাটিতে প্রত্যাবর্তনে বাস্তুচ্যুত মানুষের উপর বাধা এবং হামলা সহ ত্রাণ পৌঁছাতে না দেওয়ার অভিযোগে জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় হামাস। এদিকে দুপক্ষকেই জিম্মি মুক্তি কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যদিও গাজায় জিম্মি মুক্তির জটিলতায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ। চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দী কয়েকশো ফিলিস্তিনির বিনিময়ে এ পর্যন্ত 21 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এসবের মধ্যেই গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 8 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়। এতে উপত্যকাটিতে 48,200-তে উন্নীত হল প্রাণহানি। অন্যদিকে ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। জয়লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ দলে নির্দিষ্ট কেউ নয়, বরং দলের বাইরে সবাইকে সমান দৃষ্টিতে দেখে খেলবে দল। দেশ ছাড়ার আগে বিসিবিতে শেষ ব্রিফিংয়ে এসব জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবকিছু ঠিক থাকলে কাল রাতে দেশ ছাড়বে টাইগাররা। বাকিটা জানাচ্ছে মুদাসির আলী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র 6 দিন। দেশ ছাড়ার আগে তাই মিরপুর হোম অফ ক্রিকেটে শেষবারের মতো জড়ো হয় শান্ত, মুশফিক, তাসকিনরা। দলের অফিসিয়াল ফটো সেশন, তাই হাসি মাখা মুখ ছিল সবার।
ফটো সেশনের পাশাপাশি ছিল দেশের মাটিতে শেষ ট্রেনিং সেশন। আইসিসির এই মেগা ইভেন্টে ভালো কিছু করার প্রত্যয়ে ব্যস্ত সময় পার করেছে টাইগাররা। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল। এবারে তার চেয়েও ভালো কিছু হয়তো করার স্বপ্ন বাংলাদেশ দলের। এক ব্রিফিংয়ে টাইগার কাপ্তান জানালেন নিজেদের লক্ষ্যের কথা। আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার প্রথম প্রতিপক্ষ ভারত। ইনজুরিতে পড়ে নেই বুমরা, তবে তাতে আত্মতুষ্টির কিছু নেই, এমনটাই মনে করেন শান্ত। প্রত্যেকটা টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটারই কিন্তু ক্যাপাবল একটা দলকে জেতানোর জন্য। অবশ্যই এর ভিতরে এক একটা দলে এক্স ফ্যাক্টর থাকে, অবশ্যই সে অনেক বড় বোলার, বাট আসলে এইভাবে ইন্ডিভিজুয়াল আমরা কোনো ধরনের কোনো প্ল্যান করতে চাই না। ভারত ছাড়াও বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। বাড়তি কোনো চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি দলকেই সমান চোখে দেখার কথা। আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের অ্যাবিলিটি আছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার রাতে দেশ ছাড়ছে শান্ত বাহিনী। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলনে 14 শতাধিক মানুষ হত্যার শিকার, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট। শেখ হাসিনার সরাসরি নির্দেশে হত্যাযজ্ঞের অভিযোগ। দেশে আইনে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা, জড়িতদের বিচার নিশ্চিতের ঘোষণা। বিচারাধীন বিষয়ে আগাম মন্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ, জুলাই গণহত্যা মামলার আরও 2 পুলিশ কর্মকর্তা গ্রেফতার। এবং চাকরি পুনর্বহাল সহজ হয় দাবিতে অনড় বিডিআর পরিবারের সদস্যরা। অধিকার আদায়ে আজও শাহবাগে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।